দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? চলো হ্যাঁ, চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা আগের দিনে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, what we have discussed in the last lecture, তাতে আমরা মূলত যে বিভিন্ন স্টেটস অফ ম্যাটার, আমাদের গেসিয়াস স্টেট তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলোকে বলা হয়েছিল। তাহলে গেসিয়াস স্টেট তার ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা আলোচনা হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম বিভিন্ন রকম এম্পিরিক্যাল গ্যাস লসতে। এম্পিরিক্যাল গ্যাস লস নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, এবং সেখান থেকে সার্টেনলি যেটা আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন অফ স্টেট PV = nRT, সেই ইকুয়েশনটি নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে এটা। আচ্ছা, এবারে এই যে এম্পিরিক্যাল গ্যাস লস গুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম, এই ল গুলো কোথা থেকে ডিরাইভ করা হচ্ছে? না, এই ল গুলোর মানে সকল কোনো ফার্স্ট প্রিন্সিপাল থেকে তার কোনো ডেরিভেশন আছে সেরকম নয়। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো পাই, তার জেনারেলাইজেশন হচ্ছে এই এম্পিরিক্যাল গ্যাস লস গুলো। আজকে যেটা আমরা আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে যে এই ল গুলো ফ্রম মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ কি করে এলো। হ্যাঁ, সেইটাই অ্যাকচুয়ালি আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস। তাহলে আজকে আমাদের যেটা আলোচনা করার কথা সেটা হচ্ছে জাস্ট কাইনেটিক থিওরি অফ গ্যাস। হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা হচ্ছে যে এই যে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে মূলত আমি মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে চাইছি, সেইটা বোঝাটাই হচ্ছে আমার কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস এইটা নিয়ে আমাদের আলোচনা করবো। আচ্ছা, কাইনেটিক থিওরি অফ গ্যাস সেইখানে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে তার যে মানে বিভিন্ন পস্টুলেটস গুলো আছে, পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। তারপর সেই পস্টুলেটটা হয়ে যাওয়ার পরে আমরা দুটো জিনিস করব, জাস্ট প্রেসার এবং টেম্পারেচার, প্রেসার অ্যান্ড টেম্পারেচার ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটাকে বোঝা। মানে প্রেসারের যে ইম্পর্টেন্ট ইকুয়েশন P = 1/3 রো সি স্কয়ার বা CRMS স্কয়ার, যেটা তোমার মানে যেটা বলে ফান্ডামেন্টাল বা বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটাকে বলতে হবে। আর সেখান থেকে টেম্পারেচারটাকে জাস্ট ইন্ট্রোডিউস করা, প্রেসার এবং টেম্পারেচার এই দুটো কনসেপ্ট সেখান থেকে আমাকে বুঝে নিতে হবে। আর তারপরে যেটা করবে যে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে আমরা ডিরাইভ করার চেষ্টা করবো ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। তারপরে যেটা আমাকে করতে হবে, এম্পিরিক্যাল গ্যাস লস ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে আমরা ডিরাইভ করার চেষ্টা করবো। এই হচ্ছে আজকে যেটা আমাদের অ্যাকচুয়ালি পড়ার কথা। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। দেখো, এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের যেটা বেসিক যে পস্টুলেট গুলো সেগুলো এরকম। আমি একদম তাহলে হেডিং দিয়ে শুরু করছি। কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এম্পিরিক্যাল গ্যাস লস ফ্রম কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তার যে বেসিক পস্টুলেটস গুলো প্রথমে আমরা বলে নিই।
postulates of kinetic theory of gas. আচ্ছা, কাইনেটিক থিওরি অফ গ্যাসে প্রথমেই যে জিনিসটা ধরে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্স তৈরি হয়েছে হিউজ নাম্বার অফ মলিকুলস দিয়ে। সেইখান থেকে গল্পটা কিন্তু স্টার্ট হচ্ছে। তাহলে আমরা স্টার্টটা করছি এইরকম ভাবে যে আমি একের পর এক বলি। তাহলে 1 নম্বর হচ্ছে এ গ্যাস consist of huge number of microscopic particles called molecules. For a particular gas, all molecules are identical, or for different gases, molecules are different. তাহলে তুমি হাইড্রোজেন গ্যাস কনসিডার করলে হাইড্রোজেন গ্যাসটা যে সমস্ত মলিকুলগুলো দিয়ে তৈরি হয়েছে সে প্রত্যেকটা মলিকুল কিন্তু একই রকমের। আবার উল্টো দিকে তুমি ধরো হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তুমি দেখছো, হাইড্রোজেনের মলিকুলটা যেমন অক্সিজেনের মলিকুলটা কিন্তু আলাদা। আলাদা মানে তার ওজনও আলাদা, তারা কেমিক্যাল প্রপার্টিতেও আলাদা, এগুলা। ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে একটা গ্যাসিয়াস সিস্টেম অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে হিউজ নাম্বার অফ পার্টিকেলস যেগুলোকে মলিকুলস বলা হচ্ছে। কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য সমস্ত মলিকুলগুলো একই রকমের, কিন্তু ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে মলিকুলগুলো হচ্ছে ডিফারেন্ট। প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট যে কারণে একে বলা হচ্ছে কাইনেটিক থিওরি বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে যে গ্যাস মলিকুলগুলো আছে সেই গ্যাস মলিকুলগুলো কিন্তু চুপচাপ বসে থাকে না। তাদের একটা সিজলেস ক্যাওটিক মোশন আছে, মানে একটা এলোপাতারি অবিশ্রান্ত বা অবিরাম একটা গতি আছে, এবং তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে গ্যাস মলিকুলস আর ইন সিজলেস অ্যান্ড ক্যাওটিক মোশন। সিজলেস মানে অবিরাম, আর ক্যাওটিক মানে তোমার এলোপাথারি আর কি। হ্যাঁ, chaotic motion, random. The gas molecules are in ceaseless and chaotic motion. They can move in arbitrary directions with an arbitrary speed ranging from 0 to infinity. মানে তাদের যে কোনো ডিরেকশনে তার একটা যা খুশি একটা স্পিড হতে পারে, সেই স্পিডটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এবারে এই যে মলিকুলস গুলো আছে সেই মলিকুলগুলোকে ধরে নেওয়া হয়েছে তারা পয়েন্ট মাস, এবং তাদের মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা যে 0। তাহলে gas molecules are point masses. Point masses. This means মানে gas molecule point mass মানে কি? This means that the actual volume of individual
gas molecule is negligibly small in comparison to volume of the container, ঠিক আছে? তাহলে মানে এক্ষেত্রে এই যে পয়েন্ট মাস আমি বলছি, পয়েন্ট মাস মানে তার কি অ্যাকচুয়ালি কোনো ভলিউম নেই? এখানে আমরা যে কোনো ক্যালকুলেশন বা ইত্যাদি করার সময় ধরে নেব যে গ্যাস মলিকিউলগুলোর কোনো ভলিউম নেই, কিন্তু বাস্তবে তাদের একটু ভলিউম আছে, কিন্তু সেই ভলিউমটা টোটাল কন্টেনারের যে ভলিউম তার তুলনায় অনেক 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 ছোট। তুমি জাস্ট কম্পেয়ার করলেই বুঝতে পারবে। ধরো এক একটা গ্যাস মলিকিউলের রেডিয়াসটা যদি অ্যাংস্ট্রম অর্ডারের হয়, অর্থাৎ 10⁻10 মিটার হয়, তাহলে 4/3 পাই আর কিউব করলে ভলিউমটা 10⁻30 মিটার এই অর্ডারের। হ্যাঁ, আর তার রেসপেক্টে তুমি যদি কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে, কারণ এনটিপিতে 1 মোল গ্যাসের ভলিউমটা হচ্ছে 22.4 লিটার। তাহলে এই দুটো কম্পেয়ার করো, একটা 22.4 লিটার আর হচ্ছে 10⁻30 মিটার। তুমি কম্পেয়ার করলে বুঝতে পারবে যে এক একটা মলিকুলের ভলিউমটা ওটা কন্টেনারের ভলিউমের রেসপেক্টে মানে রিয়েলি রিয়েলি স্মল, সেটাকে আমি নেগলিজিবলি স্মল ধরছি। মানে তাদের কোনো ফাইনাইট ভলিউম নেই বা ফাইনাইট সাইজ নেই আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে গ্যাস মলিকিউলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, মানে অ্যাট্রাকশন রিপালশন কিচ্ছু নেই। দেয়ার ইজ নো intermolecular interaction among the gas molecule, কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নাই। মানে ইন আদার ওয়ার্ডস তুমি যেটা বলতে পারো, আদার ওয়ার্ড পোটেনশিয়াল এনার্জি অফ ইন্টারাকশন ইন্টারাকশন ভিটা হচ্ছে তোমার জিরো। মানে কোনো ইন্টারাকশন নাই বলে তার পোটেনশিয়াল এনার্জি জিরো, যা এনার্জি আছে পুরোটাই কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এই পার্টিকুলার কেস হচ্ছে জিরো। আচ্ছা, আচ্ছা এবারে এই যে গ্যাস মলিকিউলস গুলো আছে তারা তারা তো অবিরাম অবিশ্রান্ত গতিবেগে বিভিন্ন দিকে তো ছিটকে চলছে। তারা এই চলাহাঁটা করতে করতে তারা কিন্তু একে অপরের মধ্যে ধাক্কাধাক্কি করবে, ঠিক আছে? তাহলে ধাক্কা নিজেদের মধ্যেও করতে পারে, ধাক্কা দেওয়ালেও করতে পারে, এবং সেই প্রত্যেকটা ধাক্কা হচ্ছে ইলাস্টিক। তাহলে 5 নম্বর হচ্ছে the gas molecules collide with each other and these collisions are ইলাস্টিক। এবং সংঘর্ষ করে স্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে কাইনেটিক এনার্জিটাও কনজার্ভ থাকবে আর এমনি লিনিয়ার মোমেন্টাম তো কনজার্ভ থাকেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এবারে যখন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে তখন ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন সে বাকি রাস্তাটা কিন্তু স্ট্রেট লাইনে মুভ করছে। তাহলে ইন বিটুইন টু successive collision, in between two successive in between two ঠিক আছে, in between two successive collision the gas molecules move in a straight line। মানে দুটো সাকসেসিভ কলিশন যেটা হলো, সেই সাকসেশনের কলিশনের যে মাঝের যে জায়গাটা সেটা কিন্তু স্ট্রেট লাইনে মুভ করছে, স্ট্রেট লাইন। আর তার সঙ্গে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স traveled in between two successive collision in between two successive collision is called mean free path।
In between two successive collisions, the gas molecules move in a straight line. The average distance traveled in between successive collision is called the mean free path. মানে মলিকুল ধরো ধাক্কা দিল, প্রথম ধাক্কাটা হলো, তারপরে আরেকটা ধাক্কা হচ্ছে। এবার এই প্রথম এবং দ্বিতীয় ধাক্কার মাঝে একটা ডিস্টেন্সে ফ্রিলি মুভ করছে। আর এবারে প্রথম এবং দ্বিতীয় ধাক্কার মধ্যে যতটা ডিস্টেন্স ফ্রিলি মুভ করলে হয়তো দ্বিতীয় থেকে তৃতীয়টার মধ্যে অন্য একটা ডিস্টেন্স মুভ করতে পারে, বা তৃতীয় থেকে ফোর্থ অন্য একটা ডিস্টেন্স মুভ করতে পারে। তার মানে তোমাকে একটা অ্যাভারেজ নিতে হবে। সেই অ্যাভারেজ ডিস্টেন্সটাকে বলা হচ্ছে তোমার মিন ফ্রি পাথ। আচ্ছা, এবারে এই যে মলিকুলগুলো যখন ধাক্কাধাক্কি করছে, সে তো শুধুমাত্র নিজেদের মতো ধাক্কাধাক্কি করবে না, অ্যাট দ্য সেম দেওয়ালেও ধাক্কা দেবে। আর এবার দেওয়ালে ধাক্কা দিলে এবং সেই ধাক্কাটা সাডেনলি ইলাস্টিক, দেওয়ালে ধাক্কা দিয়ে যখন সে বাউন্স ব্যাক করবে তখন একটা মোমেন্টামের চেঞ্জ হবে। আর রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটা তোমাকে ফোর্স দেয়, আর ফোর্স পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া সেটা তোমার প্রেসার দেয়। সেইখান থেকে তুমি প্রেসারটা অ্যাকচুয়ালি বের করতে পারবে। যেটা কথা হচ্ছে দ্য molecules can collide with the wall of the container. সে কিন্তু কন্টেনারের দেওয়ালের সঙ্গেও কিন্তু ধাক্কাধাক্কি দিতে পারছে। collide with the wall of the container. এবারে এবারে এই দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য there will be a change in momentum. There will be a change in momentum per unit time, right? This gives the force exerted on the walls of the container. কারণ তুমি জানো রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম সেটা তোমাকে ফোর্স দেয়। তাহলে সেটা হচ্ছে এবার এই যে ফোর্সটা দিল, দিস গিভস দ্য ফোর্স এক্সাক্টেড অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, আর ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া gives the pressure exerted on the wall. Exerted on the wall. তাহলে দেখো এখান থেকে তুমি প্রেসারটাকে বের করতে পারবে। তাহলে প্রেসারটাকে তোমাকে বের করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মলিকুলগুলো দেওয়ালে ধাক্কা দিচ্ছে, দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে মোমেন্টামের চেঞ্জ ক্যালকুলেট করতে হবে, সেটা ফোর্স হয়ে যাবে, সেই ফোর্সটাকে টোটাল সারফেস এরিয়া দিয়ে ভাগ করতে হবে, করলে তুমি সেখান থেকে প্রেসারটা পাবে। ঠিক আছে, তাহলে এই 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই অ্যাকচুয়ালি প্রেসার বের করার রাস্তা। আর 8 নম্বর হচ্ছে, এবারে দেখো এই যে মলিকুলগুলো যদি র্যান্ডম কাইনেটিক মুভমেন্ট থাকে তাহলে তার একটা কাইনেটিক এনার্জি থাকবে, আর টেম্পারেচার হচ্ছে ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাজ দ্য মলিকুলস move in arbitrary direction, it must have an average kinetic energy. Our temperature is the manifestation of this average kinetic energy. Temperature is the manifestation of this average kinetic energy. Temperature is the manifestation of this average kinetic energy. তার মানে এই যে 7 নম্বর এবং 8 নম্বর এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিলেবাসে দেখো এই কনসেপ্ট অফ প্রেসার এন্ড টেম্পারেচার ফ্রম কাইনেটিক থিওরি যখন বলা আছে, এই 7 নম্বর 8 নম্বর এই দুটো পয়েন্ট অ্যাকচুয়ালি আমাকে হেল্প করবে প্রেসার এবং টেম্পারেচারটাকে বের করতে। দেখো তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন, সেই বেসিক অ্যাজাম্পশনের মধ্যে এইগুলো মোটামুটি তোমার পড়ে। ঠিক আছে, দিস আর দ্য অ্যাজাম্পশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, আচ্ছা এবারে কথাটা হচ্ছে এই যে অ্যাজাম্পশনস গুলো বলা হলো,
সেই অ্যাজাম্পশন গুলো তুমি বেসিক্যালি কিসের বেসিসে বলছো? মানে যে গ্যাস মলিকিউল গুলো র‍্যান্ডম chaotic মোশন আছে ইত্যাদি, ইত্যাদি এই যে কথাবার্তাগুলো বলা হলো, হ্যাঁ? এর পক্ষে অ্যাকচুয়ালি তোমার যুক্তিটা কি? মানে এই যে অ্যাজাম্পশন গুলো বলা হচ্ছে কি অ্যাজাম্পশন গুলো জাস্ট আন্দাজে পুরো বলা? নাকি এর পক্ষে তোমার অনেক যুক্তি আছে? তা তুমি যদি দেখো যে তোমার ডেইলি লাইফ এ বেশ কিছু, কিছু ঘটনা তুমি দেখবে যে ঘটনাগুলো তোমার চোখে আঙুল দিয়ে বলে দেবে যে কেন অ্যাকচুয়ালি এই যে সকল যে মলিকিউল গুলো মুভ করতে পারে একদিক থেকে আরেকটার দিকে এইগুলো কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারবে। হ্যাঁ? তার মানে তোমার ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, হ্যাঁ? সেগুলো যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। এবার এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। মানে আমি যে এই যে অ্যাজাম্পশন গুলো বা পস্টুলেট গুলো বলেছি, মানে অ্যাকচুয়ালি যে একটা গ্যাসিয়াস সিস্টেম হিউজ নাম্বার অফ মলিকিউলস এর কম্বিনেশন যে মলিকিউল গুলো সিজলেভ র‍্যান্ডম chaotic মোশন এর মধ্যে থাকে, সেগুলো কিসের বেসিসে অ্যাকচুয়ালি তোমার বলা হচ্ছে। দেখো অনেকগুলো অ জায়গা আছে যা দিয়ে তুমি এটাকে বলতে পারবে। যেমন ধরো তোমার এই যে গ্যাসের যে জেনারেল প্রপার্টি গুলো বলেছিলাম, সেই প্রপার্টির মধ্যে একটা ছিল যে গ্যাসের কোনো সাইজ বা শেপ নাই। তুমি যে কন্টেইনারে রাখছো সেই কন্টেইনারের ভলিউমটা সে অ্যাকচুয়ালি অকুপাই করে ফেলছে। ১ সেকেন্ড ধরো তো। হ্যাঁ। এই যে মানে একটা যেকোনো কন্টেনারে তুমি রাখো না কেন, যে কন্টেনার টোটাল ভলিউমটা সে অলওয়েজ অকুপাই করে ফেলছে সেটা তুমি দেখেছো আরকি। হ্যাঁ? সেইটা জাস্ট ইমপ্লাই করছে যে গ্যাস মলিকিউল গুলো তোমাকে র‍্যান্ডম মোশন আছে। সেটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে ১ম কথা হচ্ছে যে এ গ্যাস অলওয়েজ occupies the whole container। এই যে টোটাল কন্টেনারটা অলওয়েজ অকুপাই করে ফেলে। ধরো আমি যদি একটা সলিড বা লিকুইড নিই, একটা কন্টেনারের মধ্যে একটা সলিড রেখেছি। তো সে কি করছে একটা পার্টিকুলার জায়গার মধ্যে রইল। লিকুইড যদি রাখো তারও একটা পার্টিকুলার ভলিউম আছে। হ্যাঁ? সে দেখবে নিচের দিকে কিছুটা পোরশন লিকুইড আছে, বাকিটা কিন্তু ফাঁকা আছে। কারণ বোঝাই যাচ্ছে ওখানে লিকুইড বা সলিড মলিকিউলস গুলো তারা কিন্তু র‍্যান্ডম chaotic টা মুভমেন্ট নেয়। কিন্তু একটা গ্যাস যদি রাখা হয় তাহলে গ্যাসটা টোটাল কন্টেনারকে অকুপাই করে। তুমি একটা কালারড গ্যাস ধরে রেখেছো। নাইট্রোজেন ডাইঅক্সাইড বা এই টাইপের কোনো কালারড গ্যাস তুমি যদি রাখো তুমি পরিষ্কার দেখতে পাবে যে পুরো কন্টেনারটা মানে হয়তো কিছু, কিছু গ্যাস আছে যেগুলো কালারলেস বলে তুমি হয়তো চোখে দেখে বুঝতে পারছো না। কিন্তু তুমি একটা যদি কালার্ড কোনো একটা গ্যাস ধরো ব্রোমিন ভেপার তুমি রেখেছো। হ্যাঁ? তাহলে দেখবে সে কিন্তু অ্যাকচুয়ালি পুরো কন্টেনারটাকে অকুপাই করে দিচ্ছে। এই গ্যাস অলওয়েজ অকুপাইজ দ্য হোল কন্টেনার which implies that gas molecules have random motion। গ্যাস মলিকিউলের র‍্যান্ডম মোশন আছে তুমি এখান থেকে বুঝতে পারবে। নাহলে সে তো একটা মানে মোশন যদি না থাকতো যেমন বললাম সলিড বা লিকুইড এর ক্ষেত্রে হবে, সে তো একটা জায়গার মধ্যে থাকতো। ঠিক আছে? একটা জায়গার মধ্যে থাকছে না, পুরো কন্টেনারের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটা একটা দেখো তোমার ডিরেক্ট প্রুফ। আচ্ছা, এবারে তুমি যদি ডিফিউশন ফেনোমেনন দেখো, মানে ধরো তোমার ঘরের কোণে এক জায়গায় একটা ধূপ জ্বলছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই সুগন্ধটা সর্বত্র ছড়িয়ে পড়ছে। হ্যাঁ? তাহলে এইটা হচ্ছে স্পন্টেনিয়াস ডিফিউশন। এই যে ঘটছে, মানে মানে ব্যাপন যে প্রক্রিয়াটা আরকি, সেইটা পরিষ্কার বলে দিচ্ছে যে গ্যাস মলিকিউল গুলো র‍্যান্ডম chaotic মোশন আছে। তো স্পন্টেনিয়াস ডিফিউশন implies that the gas molecules have random or chaotic motion। হুম? এই- আচ্ছা, ঠিক একই কারণে স্পন্টেনিয়াস ইফিউশন সেটাও একই ব্যাপার।
ডিস্ট্রিবিউশন, এটাও ইমপ্লাই করবে র্যান্ডম অ্যান্ড chaotic motion of the molecule। আচ্ছা, তাহলে এগুলো তো র্যান্ডম কাউন্টিং মোশন, তার ফেভারে আমি কতগুলো বললাম, আরো কতগুলো কথা আমি পরে বলছি, একদম প্রেসার ডোমিনিয়ারের এক্সপেরিমেন্টটা পর্যন্ত বলবো। আচ্ছা, এবারে তোমার যে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউল গুলোর যে ভলিউমটা টোটাল কন্টেনারের ভলিউমের থেকে ভীষণ ভীষণ কম, এটা তুমি কি কি করে বুঝবে? দেখো, এটা হচ্ছে হাইলি কম্প্রেসেবল। হ্যাঁ, এটা হাইলি কম্প্রেসেবল। এবং শুধু তাই না, তোমার যদি তুমি সেটাকে টেম্পারেচারটা অনেকটাকে কমিয়ে দাও, কমিয়ে দিলে কিন্তু একটা সময় হচ্ছে লিকুইফাই করে যাচ্ছে বা সলিডিফাই করে যাচ্ছে, তখন তার ভলিউমটা টোটাল ভলিউম থেকে ভীষণ পরিমাণ কমে যাচ্ছে। হাইলি কম্প্রেসেবল, এটা কি ইমপ্লাই করছে? implies that gas molecules have negligibly small volume। হ্যাঁ, তার ভলিউমটা হচ্ছে ভীষণ ভীষণ কম, আর তোমার টোটাল কন্টেনার ম্যাক্সিমাম জায়গা থেকে ফাঁকা, সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে ডুওনারের এক্সপেরিমেন্ট। DUNOYR। আচ্ছা, এই এক্সপেরিমেন্টে তিনি যেটা করেছিলেন, ধরো একটা কন্টেনার নিচ্ছেন, এই সিলিন্ড্রিক্যাল টাইপের কন্টেনার, ঠিক আছে। এবারে এইখানে তিনি একটা সোডিয়াম বা কিছু একটা মেটালকে রেখে এইখানে যা করছে, এটাকে গরম করছে, না করে এই সোডিয়াম থেকে সোডিয়াম ভেপার তৈরি হচ্ছে। এবারে কি করছেন তিনি, এইখানে কতগুলো কতগুলো তখন পার্টিশন টাইপের করে দিয়েছে। এবার তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে যে এই যে ভেপারটা, সে ধরো এই যে জায়গাটা, এটাকে তোমার কালো করতে পারছে। এবারে এই জায়গাটা কালো করলো, এই জায়গাটা একটুখানি কালো করলো, আবার এই জায়গাটা কালো করলো। হ্যাঁ, আর এমনি এই সাইড গুলো তো কালো করছে, কালো করছে মানে আমি বলছি স্পট পড়ছে আর কি। হ্যাঁ, কিন্তু মজাটা হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, মানে এই জায়গাটা কিছুটা স্পট তৈরি হলো, এই জায়গাটা কিছুটা স্পট তৈরি, কিন্তু বাকি জায়গাগুলো ফাঁকা। তার কারণটা কি? কারণটা হচ্ছে যখন গ্যাস মলিকিউল গুলো যখন ভেপোরাইজ হচ্ছে, ভেপোরাইজ হওয়ার পরে সে কিন্তু বেসিক্যালি স্ট্রেট লাইনে মুভ করছে। স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই যে একটা সরু অ্যাঙ্গেল বাদ দিয়ে, হ্যাঁ, এই যদি স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে স্ট্রেট লাইনে মুভ করলে সে কোনো রকম ভাবে এই জায়গাটা পৌঁছাতে পারছে না, তার আগে সে আটকে যাচ্ছে। ঠিক এখানেও তাই একই রকম ভাবে, যে এটা স্ট্রেট লাইনে মুভ করলে দেখো এই জায়গাটা কিন্তু সে আটকে যাচ্ছে। তার মানে বেসিক্যালি যে এই যে কিছু জায়গা সিলেক্টিভলি স্পটটা পেয়েছো, আর কিছু জায়গা তুমি স্পটটা পাচ্ছ না, যেটা একই ইমপ্লাই করছে যে এর একটা রেক্টিলিনিয়ার মোশন আছে বা স্ট্রেট লাইনে মুভ করে। তা যদি না হতো, তাহলে কিন্তু সর্বত্রই তুমি ইকুয়াল ইন্টেন্সিটি ডার্ক স্পট, বা ডার্ক স্পট ইন দ্য সেন্স আমি বলছি যে তুমি ওই যে মানে যে 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 মেটালটা অ্যাকচুয়ালি ভেপোরাইজ করছে, সেই ভেপোরের ডিপোজিশনটা তুমি মানে পেতে আর কি, মানে যে কোনো ডিরেকশনে, যে কোনো ডিরেকশনে আমি বলছি যে মানে যদি স্ট্রেট লাইন মুভ না করতো, তাহলে এই জায়গাতেও স্পট তৈরি হতো বা ডিপোজিশন হতো, এই জায়গাতেও ডিপোজিশন হতো। ডিপোজিশনটা কি হচ্ছে, যে জায়গাটা দেখানো ডিরেক্টলি স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, এই মেটাল পর্যন্ত হচ্ছে এক্সপোজড আর কি, সেই জায়গাটাই শুধুমাত্র স্পট তৈরি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ইমপ্লাই করছে কি যে অ্যাকচুয়ালি গ্যাস মলিকিউলগুলো রেক্টিলিনিয়ার মোশন আছে। তাহলে এক্সপেরিমেন্ট এটা দেখাচ্ছে যে তোমার রেক্টিলিনিয়ার মোশন অফ মলিকিউল। ঠিক আছে, দেখো এই ধরনের আমি বেশ কিছু তোমার মানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস বললাম, যেটা পরিষ্কার বলেছে যে গ্যাস মলিকিউল গুলোর মধ্যে র্যান্ডম চায়োটিক মোশন আছে, মানে একটা কন্টেনারে ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা,
বা ইন বিটুইন টু কলিশন তারা স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে এই অনেক ইনফরমেশন কিন্তু এখান থেকে তুমি বুঝতে পারো। ঠিক আছে, দেখো তাহলে এই যতটুকু বললাম এই পর্যন্ত কারো কি কিছু অসুবিধা আছে? যা বলেছি যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনস গুলো, এবং এই যে সত্যি সত্যি গ্যাস মলিকুল গুলো কাইনেটিক থিওরি অফ মানে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফেভারে কিছু ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস দিলাম যে অ্যাকচুয়ালি গ্যাস মলিকুল গুলো যে কালেকশন অফ মলিকুলস, তারা যে র্যান্ডম কাউটিং মোশনস আছে, তাদের ম্যাক্সিমাম জায়গাটা যে ফাঁকা, তারা যে ইনবিটুইন টু কলিশন স্ট্রেট লাইনে মুভ করে, এই সব গুলো এটা কিছু ডিরেক্ট এবং ইনডিরেক্ট এভিডেন্সেস দেওয়া হলো। ঠিক আছে, বোঝা গেছে? হচ্ছে কি হলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে প্রেসারের এক্সপ্রেশনটাকে বের করব, সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পারপাসে। বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে কনসেপ্ট অফ প্রেসার অ্যান্ড টেম্পারেচার, এইটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এইটার জন্য আমি কি করছি দেখো, আচ্ছা এই ডেরিভেশনটা না বিভিন্ন রকম ভাবে করা যায়। মানে বিভিন্ন কন্টেনারের বিভিন্ন শেপের কন্টেনার, তার মধ্যে গ্যাস মলিকুল দেখে সেখান থেকে ডেরিভেশনটাকে করা যায়। তবে যেটা পপুলারলি থাকে সেটা হচ্ছে কি তোমার একটা ওই ইয়ে বক্স নেওয়া হচ্ছে, কিউবিক বক্স নেওয়া হচ্ছে, সেই কিউবিক বক্সের মধ্যে তোমার মলিকুল গুলো আছে। হ্যাঁ, সেইখান থেকে একটা ডেরিভেশনটাই তোমার মূলত কমন আছে। তাহলে আমি শুরু করছি এইরকম ভাবে, লেট আস কনসিডার n number of identical gas molecules confined in a cubic container of volume V. Confined in a cubic container of volume V. Right. আচ্ছা, এবারে এই এনটা মলিকুলের মধ্যে কিছু মলিকুল তোমার ধরো C1 স্পিডে মুভ করবে, কিছু মলিকুল C2 স্পিডে মুভ করবে, সেটা লিখছি। এবারে লেট there are N1 molecules each of which move with a speed equal to C1. There are N2 molecules each of which moves with a speed equal to C2. There are N3 molecules each of which moves with a speed equal to C3 and so on. এটা তাহলে N1 মলিকুল যে C1 স্পিডে মুভ করছে, N2 মলিকুল C2 স্পিডে মুভ করছে, N3 মলিকুল C3 স্পিডে মুভ করছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। আচ্ছা, এবারে আমি ধরো একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করছি। লেট আস কনসিডার এ particular molecule which moves with a speed equal to c. মানে আমি একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করলাম যে ধরো একটা c স্পিডে মুভ করছে, এটা c স্পিডে মুভ করছে। আচ্ছা, এবারে এই c স্পিডে মুভ করছে, এই মুভমেন্টটা 3 ডাইমেনশনে ইউজুয়ালি, মানে আরবিট্রারি ডিরেকশনে মুভ করছে, মানে 3 ডাইমেনশনে। আচ্ছা, এবারে তুমি খেয়াল করো, ধরো যে যদি তুমি
তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশনের কথা ভাবো, এই দিক হচ্ছে এক্স ডিরেকশন, এই দিকটা ওয়াই ডিরেকশন, এবং এটা যদি জেড ডিরেকশন হয়, এবং সেইখানে কোন একটা আরবিট্রারি ডিরেকশনে যদি একটা পার্টিকুলার মলিকুল মুভ করে, যার স্পিডটা হচ্ছে তোমার সি, স্পিডটা ধরো সি, সি, এর আবার তিনটে কম্পোনেন্ট থাকে। কিরকম? ধরো এই এক্স ডিরেকশন বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্টে ইউ ধরে নাও, ওয়াই ডিরেকশন বরাবর ভেলোসিটি কম্পোনেন্টে ভি ধরে নাও, আর জেড ডিরেকশন বরাবর ভেলোসিটি কম্পোনেন্টে তুমি ডব্লিউ ধরে নাও। আমি বললাম যে লেট ইউ, ভি অ্যান্ড ডব্লিউ আর দ্য component of velocity, the components of velocity in x, y and z direction respectively. X, y and z direction respectively. ঠিক আছে? মানে u, v and w are the components of velocity in x, y and z direction respectively. তাহলে clearly u square plus v square plus w square হয়ে যাবে তোমার c square। তার মানে ভেক্টর যখন পড়েছো, থ্রি ডাইমেনশনে কোন একটা ভেক্টরকে তিনটে কম্পোনেন্টে রিজলভ করে এই তিনটে কম্পোনেন্ট ইউ ভি ডব্লিউ হয়, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার যে সি স্কোয়ার হয়, সেটা তোমরা জানো, সেটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে একটা পার্টিকুলার মলিকিউল যে সি স্পিডে মুভ করে, তার যে স্পিডের যে এক্স, ওয়াই এবং জেড কম্পোনেন্ট গুলো যথাক্রমে ইউ, ভি অ্যান্ড ডব্লিউ, এটা আমি দেখে নিই। আচ্ছা, আচ্ছা, এখানে একটা অফ মাস এমটা একটু ওখানে জুড়ে দাও, মানে প্রত্যেকটা মলিকুলের মাস হচ্ছে এম, এটা আমার লাগবে। ঠিক আছে, আচ্ছা চলো এবারে দেখো, তাহলে তুমি যেটা কনসিডার করেছো এটা কিউবিক কন্টেনার কনসিডার করেছো। তারপরে কিউবিক কন্টেনারটা আঁকি। এই, 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 হ্যাঁ, এটা দেখো, আমি যেটা এমনিতে করছি আমার সুবিধের জন্য, এই ডিরেকশনটাকে এখন আমি এক্স ভাবছি, এই ডিরেকশনটাকে ওয়াই ভাবছি, এই ডিরেকশনটাকে জেড ভাবছি। দেখো তাতে কিছু এসে গেল না, ওটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ লিখলেই হবে, মানে এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলা, আর এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলা বেসিক্যালি একই মানে। আমি শুধু এক্সটাকে ভাবলাম, তার কারণটা হচ্ছে যে এই যে দুটো দেওয়াল, যে দুটো দেয়াল হচ্ছে তোমার এক্স ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেই দুটো দেয়াল আমার এখানে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট এটাকে, মানে আমি এই ডিরেকশন থেকে এক্স ডিরেকশন ভেবেছি। আমি প্রথমে এক্স ডিরেকশন থেকে নিয়ে কথাবার্তা বলবো, তো সেই জন্য তাতে কিছু এসে যাবে না কিন্তু, মানে এমনিতে তো তিনটে ডিরেকশন আরবিট্রারি। এবারে তোমার এই ভেক্টরের নিয়মে দক্ষিণে বলতে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করে তুমি কনসিডার করো, তাহলে হচ্ছে এই এই এক্স ওয়াই জেড তারা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে আর কি। ঠিক আছে, এইটাকে এক্স লিখলে এটাকে ওয়াই, এটাকে জেড লিখতে হবে, এটাকে এক্স লিখলে এটাকে ওয়াই, এটাকে তোমার জেড লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, আমি প্রথমে কম্পোনেন্ট ওয়াইজ দেখছি, জাস্ট আমি দুটো দুটো দেওয়াল কনসিডার করছি। একটা হচ্ছে ধরে নাও এ, বি, সি, বি একটা দেওয়াল, আর একটা হচ্ছে ই, এফ, জি, এইচ, এই দুটো দেওয়াল। তাহলে এটা কনসিডার টু ওয়ালস এ, বি, সি, ডি and E, F, G, H, which are perpendicular
এক্স অ্যাক্সিস, যেটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, এক্স অ্যাক্সিসের অ্যাবাউট হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস অ্যাবাউট পারপেন্ডিকুলার, মানে তুমি এক্স বরাবর যাচ্ছ, তার দুপাশে দুটো দেওয়াল খাড়া করে দেওয়া হয়েছে। Let us consider two walls ABCD and EFGH which are perpendicular to x axis, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার, আমি প্রথমে মানে এক্স কম্পোনেন্ট নিয়ে কথাবার্তা বলছি, তাহলে জাস্ট যেটা কথা হচ্ছে যে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন along the x direction কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন along the x direction, সেটা কি হবে? দেখো যে একটা মলিকুল সে x ডিরেকশন ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছিল, করে ধাক্কা খেলো, কলিশন কিন্তু ইলাস্টিক, তাহলে সে কি হবে, মানে এমইউ মোমেন্টাম নিয়ে ধাক্কা দিল, ফিরে আসবে মাইনাস এমইউ মোমেন্টাম নিয়ে, তার মানে ফাইনালি মোমেন্টাম হচ্ছে মাইনাস এমইউ, মাইনাস যখন যাচ্ছিল তার মোমেন্টাম ছিল এমইউ, তার টোটাল চেঞ্জটা হলো মাইনাস টু এমইউ। দেখো ধরো এই যে যে একটা মলিকুল যে ধরো এই ডিরেকশনে মুভ করছিল, সে তো ইউ ভেলোসিটিতে নিয়ে যাচ্ছে, মানে কি সে তো এমইউ মোমেন্টাম নিয়ে যাচ্ছে, এটা ধাক্কাকে ফিরেও আসছে, যখন ফিরে আসছে তখন ইউটা যদি পজিটিভ এক্স ডিরেকশনে হয় তাহলে মাইনাস ইউটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে, আর যেহেতু এরা ভেক্টর কোয়ান্টিটি সেখানে তার ডিরেকশনটা এখানে ইম্পর্টেন্ট, সেখানে তুমি যদি এমইউ মোমেন্টাম নিয়ে যায় তাহলে ফিরবে কত, মাইনাস এমইউ মোমেন্টাম নিয়ে, হ্যাঁ মাইনাস এমইউ মোমেন্টাম নিয়ে। কারণটা হচ্ছে যে আমি এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসটাকে যদি পজিটিভ ডিরেকশন ধরে নিয়ে ওই বরাবর ভেলোসিটিটাকে ইউ ভাবি, তাহলে উল্টো ডিরেকশন সেটা হচ্ছে মাইনাস ইউ, তাহলে এবার যে কোনো চেঞ্জ যদি ফাইনাল মানে ইনিশিয়াল করতে হয়, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন সেটা হচ্ছে মাইনাস টু এম ইউ, এইটা। আচ্ছা এবারে তুমি দেখো নাম্বার অফ কলিশন পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, সেটা কত হবে? কি হলো, নাম্বার অফ কলিশন পার সেকেন্ড উইথ দ্য ওয়াল পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন, সেটা কত হবে? নাম্বার অফ কলিশন পার সেকেন্ড উইথ দ্য ওয়াল পারপেন্ডিকুলার টু এক্স ডিরেকশন। দেখো এক্স ডিরেকশনে তার ভেলোসিটি হচ্ছে ইউ, অর্থাৎ এক সেকেন্ডে ইউ পথ যায়। এবারে দেখো এই যে লেন্থ গুলো যদি তুমি এল ধরে নাও, এই লেন্থ গুলো যদি তুমি এল ধরে নাও, মানে টোটাল এল কিউবটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভি হবে, মানে এই যেখানে তুমি কিউবের ভলিউমটাকে ধরেছো না, এই ভলিউমটা আসছে কোথা থেকে, এজ লেন্থ হচ্ছে এল বলে এল কিউব থেকে তুমি অ্যাকচুয়ালি ভলিউমটা পাচ্ছ। তাহলে এবারে দেখো তাহলে একটা দেওয়ালে যদি ধাক্কা দিতে তাহলে এল ডিস্টেন্স গেলে তবে একটা ধাক্কা হবে, ঠিক আছে? তাহলে এই যে ডান দিকে ধরো এ বি সি ডি এই দেওয়ালকে ধাক্কা দিল, তোমার বেসিক্যালি মানে এল লেন্থ যাওয়ার পরে তোমার বেসিক্যালি এটা ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? এটা মানে টোটাল ভেলোসিটি যদি ইউ হয় তাহলে এক সেকেন্ডে তোমার ইউ পথ যায়, এবার এল পাথ গেলে একটা ধাক্কা হয়, তাহলে নাম্বার অফ কলিশনস হয়ে যাচ্ছে ইউ বাই এল, নাম্বার অফ কলিশনস পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে ইউ বাই এল। তাহলে তুমি এখন চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল, এখন আগে ছিল পার কলিশন, তারপরে এখন পার সেকেন্ড করে দিচ্ছি, পার সেকেন্ড অ্যালং দ্য x direction is মাইনাস টু এম ইউ ছিল একটার জন্য তোমার মোমেন্টামের চেঞ্জ, একটা ধাক্কার জন্য মোমেন্টামের চেঞ্জ, আর এক সেকেন্ডে ধাক্কা হচ্ছে ইউ বাই এলটা, তাহলে সেটা কত হলো মাইনাস টু এম ইউ স্কোয়ার বাই এল, এইটা চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য এক্স ডিরেকশন, সেটা হচ্ছে মাইনাস টু এম ইউ বাই এল, এইটা। আচ্ছা ঠিক একই রকম করে তুমি ওয়াই ডিরেকশন বরাবর লিখতে পারো, সিমিলারলি চেঞ্জ ইন মোমেন্টাম
per molecule per second along the y direction is minus twice m v square by l, মানে একই সবকিছু, শুধু আগে x ডিরেকশন বরাবর ভেলোসিটি u ছিল, এখন y ডিরেকশন বরাবর ভেলোসিটি কিন্তু v হয়ে যাচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে মাইনাস 2m v স্কোয়ার বাই l। তারপরে হচ্ছে তোমার চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল per second along the z direction equal to কত হবে মাইনাস টোয়াইস m w স্কোয়ার বাই l। এটা তাহলে x ডিরেকশন বরাবর একটা চেঞ্জ হলো, y ডিরেকশন বরাবর একটা চেঞ্জ হলো, z ডিরেকশন বরাবর চেঞ্জ হলো। এবার তিন থেকে যোগ করলে তোমার টোটাল চেঞ্জটা হবে। তাহলে তাহলে যেটা হচ্ছে কি, তাহলে নাও চেঞ্জ ইন মোমেন্টাম per molecule per second in all directions together কত হবে এটা মাইনাস টোয়াইস m u স্কোয়ার বাই l মাইনাস টোয়াইস m v স্কোয়ার বাই l মাইনাস টোয়াইস m w স্কোয়ার বাই l। এগুলোকে যোগ করে দেওয়া হলো, যোগ করলে কত দাঁড়াচ্ছে মাইনাস টোয়াইস m বাই l যদি কমন নিয়ে নেওয়া হয় u স্কোয়ার প্লাস v স্কোয়ার প্লাস w স্কোয়ার হয়ে গেল, তার মানে টোয়াইস m বাই l ইন্টু c স্কোয়ার হয়ে গেল। কারণ u স্কোয়ার প্লাস v স্কোয়ার বাই w স্কোয়ার যদি c স্কোয়ার, তাহলে মাইনাস টোয়াইস m বাই l ইন্টু c স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবারে এইটা কি না, একটা পার্টিকুলার মলিকুলের জন্য আমি মোমেন্টামের চেঞ্জটাকে ক্যালকুলেট করলাম পার সেকেন্ডে, যে মলিকুলটা কিন্তু সি স্পিডে মুভ করে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ধরে নিয়েছিলাম শুরুতে, দেখো যে n1 মলিকুল ছিল যারা c1 স্পিডে মুভ করে, n2 মলিকুল ছিল যারা c2 স্পিডে মুভ করে, n3 মলিকুল ছিল যারা c3 স্পিডে মুভ করে। তা টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে যেটা দাঁড়াবে যে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম তাহলে কি হবে, টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম per second in all directions together, সেটা কত হবে দেখো, কোন একটা পার্টিকুলার মলিকুল যে c1 স্পিডে মুভ করে তার মোমেন্টামের চেঞ্জ হবে কত মাইনাস টোয়াইস m l বাই c1 স্কোয়ার। মানে এটা কি ছিল, একটা মলিকুলের জন্য মোমেন্টামের চেঞ্জ পার সেকেন্ড, যার স্পিডটা হচ্ছে c। এবার যে মলিকুলটা c1 স্পিডে মুভ করে তার একটা মলিকুলের জন্য মোমেন্টামের চেঞ্জ কত মাইনাস টোয়াইস m বাই l c1 স্কোয়ার। এবং এরকম মলিকুল কতগুলো আছে, n1টা, তারপরেরটা মাইনাস টোয়াইস m বাই l c2 স্কোয়ার ইন্টু n2, তারপরে টোয়াইস m বাই l c3 স্কোয়ার ইন্টু n3 মাইনাস ডট 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 ডট। তুমি এক কাজ করো, মাইনাস টোয়াইস m বাই l যদি কমন নিয়ে না, পড়ে থাকে কত n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট 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 ডট। এইটা n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। আর এইটাকে আমি লিখছি মাইনাস টোয়াইস m বাই l ইন্টু n ইন্টু c rms তার স্কোয়ার। আচ্ছা, যেখানে c rms টা হচ্ছে, একে বলা হয় রুট মিন স্কোয়ার স্পিড, সেটা n1 c1 স্কোয়ার প্লাস
n2 ct square plus n3 ct square plus dot 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 divided by টোটাল নাম্বার অফ পার্টিকেলস যেগুলো আছে তার স্কোয়ার রুট। মানে দেখো রুট, এই যে রুট অফ কি, অফ মিন, মিন মানে গড়, কার গড় না স্পিডের স্কোয়ারের গড়। তাহলে রুট অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড, রুট অফ মিন অফ স্কোয়ারের স্পিড, সেখানে একে বলা হচ্ছে আরএমএস স্পিড বা রুট মিন স্কোয়ার স্পিড। এটা তাহলে এখান থেকে পরিষ্কার দেখো, যদি সিআরএমএসটা এটা হয় তাহলে এখান থেকে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার যদি তুমি ক্যালকুলেট করো সেটা হয়ে যাবে n ইনটু সিআরএমএস স্কয়ার। এখানে সেটাই জাস্ট লেখা হয়েছে। তাহলে n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার ডট 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 এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি n ইনটু সিআরএমএস স্কয়ার। এটা হলো তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার। তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই মোমেন্টামের চেঞ্জটা মলিকুলের জন্য হলো, তাহলে এবারে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল কত হবে? তো দেখো এই মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে এইটা, এবং তার জন্য তুমি বেসিক্যালি মলিকুল সে একটা পার্টিকুলার ফোর্স নিয়ে আসছে, একটা মলিকুলের যদি মোমেন্টামের চেঞ্জ তার করসপন্ডিং একটা ফোর্স থাকবে। এবারে তার যে নিজের ফোর্সটা তার ঠিক ইকুয়াল এবং অপোজিট ফোর্স থেকে দেওয়ালে দিয়েছে, তাহলে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল যদি এফ তুমি বলো, এইটা হচ্ছে জাস্ট নেগেটিভ অফ চেঞ্জ ইন মোমেন্টাম চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড। ঠিক আছে, পার্ট লিখেছি, চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড। মানে এমনি মলিকুলের, মানে মলিকুলগুলো যদি তুমি ফোর্স কনসিডার করতে তাহলে ওটা মাইনাসটা যেমন আছে মাইনাসটা থেকে যেত। এবারে দেওয়ালে নিউটনে যে ধরো আমি ওই বলে নৌকোটা পা দিয়ে যখন পাড়ে উঠছি, তাহলে বেসিক্যালি আমার কাছে আমি যে ফোর্সটা পেলাম ঠিক ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমার নৌকোটাকেও দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার যে মোমেন্টামের চেঞ্জ সেটা হচ্ছে আমার ফোর্স, সেটা হচ্ছে ওই চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড। এবারে তোমার হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার ফোর্সটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড, যেটা আমি এখানে লিখে রেখেছি মাইনাস টোয়াইস এম বাই এল এন সিআরএমএস স্কোয়ার। তাহলে এবারে তার অপোজিট ফোর্স সে বেসিক্যালি দেওয়ালকে দেবে, সেটা আমি লিখেছি ফোর্স এক্সাক্ট অন দ্য ওয়ালস, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এই মাইনাসটাকে নিয়ে নিলে টোয়াইস এম, যেখানে এই মাইনাস থেকে বাদ চলে গেল, টোয়াইস এম বাই এল ইন্টু এন সিআরএমএস তার স্কোয়ার। আচ্ছা, এবারে প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল তাহলে কি হবে? প্রেসার এক্সার্টেড অন দ্য ওয়াল, প্রেসারটা হচ্ছে কি হয়, ফোর্স পার ইউনিট এরিয়া হয়। ফোর্সটা কত, 2m বাই এল এন ইন্টু সি আরএমএস তার স্কোয়ার ডিভাইডেড বাই যে এরিয়াটা, এরিয়াটা কত না, এরিয়াটা হচ্ছে তোমার 6 ইন্টু এল স্কোয়ার। একটা কিউবের সারফেস এরিয়া কত, 6টা টোটাল সারফেস আছে, আর এক একটা সারফেসের এরিয়া যেহেতু তোমার এল স্কোয়ার, তাহলে 6 এল স্কোয়ার হচ্ছে টোটাল এরিয়াটা। এটা কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে 1/3 হলো এম ইন্টু এন হলো, আর নিচে এল আর এল মিলে হচ্ছে এল কিউব হয়ে গেল, এটা সি আর এম এস তার স্কোয়ার হয়ে গেল। তাহলে তুমি লিখতে পারো 1/3 এম এন বাই ভি ইন্টু সি আর এম এস তার স্কোয়ার, সেটা হচ্ছে তোমার প্রেশারটা। তুমি এটাও লিখতে পারো, অথবা এই যে এল কিউবটা দেখো টোটাল কন্টেনারের ভলিউম, or তুমি লিখতে পারো পি ইকুয়াল টু 1/3 রো ইন্টু সি আর এম এস তার স্কোয়ার। কারণ এম হচ্ছে এক একটা মলিকুলের মাস, টোটাল মলিকুলের সংখ্যা ছিল ক্যাপিটাল এন, তাহলে টোটাল মাস হলো এম ইন্টু তাকে ভলিউম দিয়ে গুণ করছে, সেটা ডেনসিটি হয়ে যাচ্ছে, যেখানে রোটা হচ্ছে তোমার এম এন বাই ভি, এটা হচ্ছে তোমার ডেনসিটি। এই যে এনটা মলিকুল ছিল, প্রত্যেকটা মাস স্মল এম যদি হয় তাহলে এম ইন্টু এন টোটাল মাস হলো, তাহলে তুমি ভলিউম দিয়ে ভাগ করতে করে ডেনসিটি হচ্ছে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কয়ারটা হয়। তাহলে এইটাই হচ্ছে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল বা বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন of
কাইনেটিক থিওরি অফ গ্যাস। মানে এই ইকুয়েশনটা হচ্ছে মেজর ইকুয়েশন, ঠিক আছে? এটা দেখো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা হচ্ছে কিনা বলো, তারপর আমি এখান থেকে এগোবো। মানে এই যে এই একটা বড় ডেরিভেশন করা হলো, এই ডেরিভেশনটা স্টেপ বাই স্টেপ পরপর করে বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করেছি। এখানে যদি কারো কোথাও কিছু কনফিউশন থাকে বা কিছু থাকে তোমরা বলতে পারো। বলো, কি কারো কিছু অসুবিধা আছে? বুঝতে পেরেছো তো? দেখো তাহলে এই যে কনসেপ্ট অফ প্রেসার যেটা তুমি এখন পেয়ে গেলে, কনসেপ্ট অফ প্রেসার ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটা হচ্ছে এই যে পি ইকুয়াল টু 1/3 রো ইন্টু সি আরএমএস স্কোয়ার বা 1/3 mn বাই ভি ইন্টু সি আরএমএস স্কোয়ার। আচ্ছা, এবারে আমি চলে আসছি কনসেপ্ট অফ টেম্পারেচারে। কনসেপ্ট অফ টেম্পারেচার দেখো তুমি এই যে আগে যে এম্পিরিক্যাল গ্যাস লসটা তুমি দেখেছিলে, সেই এম্পিরিক্যাল গ্যাস লস থেকে তুমি কি পেয়েছিলে? ফ্রম এম্পিরিক্যাল গ্যাস লস পিভি ইকুয়াল টু তোমার এন আরটি ছিল এইটা। এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, পিভি ইকুয়াল টু এন আরটি, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ মোলস। হ্যাঁ, এটা আমরা আগের দিন পড়েছিলাম। এন আরটি, এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, তাকে তুমি নাম্বার অফ মলিকিউলসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে তুমি নাম্বার অফ মোলস পেয়ে যাবে, এটা ইন্টু আরটি। সেটাকে তুমি লিখতে পারো এন কেটি, যেখানে এটা হচ্ছে আর বাই এন অ্যাভোগাড্রো, বা এটাকে আর কে বি তুমি লিখতে পারো চাইলে। হ্যাঁ, কেবি হচ্ছে আর বাই এন অ্যাভোগাড্রো, একে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট। এটা বেশিটা তোমার বোলজম্যান কনস্ট্যান্ট, কেবিটা হচ্ছে আর বাই এন অ্যাভোগাড্রো, সেটা হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করবে। আচ্ছা, এর ভ্যালুটা কত হবে? ধরো 8.314 জুল পার কেলভিন পার মোল, সেটা আর এর ভ্যালু হলো। তাকে তুমি ভাগ করছো অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে। অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ভ্যালুটা কত? এই মোটামুটি হবে 6.022 হলে 023 লিখতে পারো, ইন্টু 10⁻23 মোল ইনভার্স। এটা দাঁড়াবে হচ্ছে 1.38 ইন্টু 10⁻−23 জুল পার কেলভিন। এটা হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু। এখানে এনটা নাম্বার অফ মোলস, এনটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, মানে এনটা হচ্ছে তোমার এখানে নাম্বার অফ মোলস, আর ক্যাপিটাল এনটা তো অলরেডি আমি ব্যবহার করে আসছি, নাম্বার অফ মলিকুলস। আর এইটা তো তোমার সার্টেনলি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ফ্রম এম্পিরিক্যাল গ্যাস ল পিভি ইকুয়াল টু এনকেটি, এটা তুমি জানো, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে ফ্রম কাইনেটিক থিওরি তুমি পেলে, ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস উই গেট, দেখো তুমি যদি এই ইকুয়েশন থেকে পিভিটাকে লিখে দাও, পিভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 এম এন ইন্টু সি আর এম এস তার স্কোয়ার। মানে এমনি পি ইকুয়াল টু তো 1/3 এম এন বাই ভি ইন্টু সি আর এম এস স্কোয়ার, পিভিটা হয়ে যাচ্ছে 1/3 এম এন সি আর এম এস স্কোয়ার। আর এটা আমি কি করছি দেখো, এটা 2/3 এন করলাম, আর একটা হাফ এম সি আর এম এস তার স্কোয়ার করলাম, এটা 2/3 এন ইন্টু হাফ সি আর এম এস স্কোয়ার। আচ্ছা, এইটাই হচ্ছে তোমার, এইটাই হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল। এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল মানে যেখানে দেখো এটা বলে নিই যে
এই যে এইটা যেটা, এটা হচ্ছে হাফ এম সি আর এম এস স্কোয়ার। এইটা কি করে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল এলো আমি একটু পরে সেটা বলে দিচ্ছি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল, এটা এটা কি করে এলো যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যে হাফ এম সি আর এম এস স্কোয়ার হয়, এটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, একটু পরেই বলে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো, তাহলে যেটা হলো যে 1 নম্বর ইকুয়েশন তোমায় বললো পিভি ইকুয়াল টু এন কেবিটি, 2 নম্বর ইকুয়েশন বললো পিভি ইকুয়াল টু 2/3 এন ইন্টু ই অ্যাভারেজ। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1 and 2 দেখো দুটোরই বাঁ দিকে পিভি আছে, তাহলে ডান দিকটা হচ্ছে তোমার এন কেবিটি ইকুয়াল টু এখান থেকে সেকেন্ডটা থেকে 2/3 এন ইন্টু ই অ্যাভারেজ, 2/3 এন ইন্টু ই অ্যাভারেজ। দেখো এন এন তোমার কেটে চলে গেল, তাহলে সেখান থেকে তুমি এক হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি থেকে লিখতে পারছ 3/2 কেবি ইন্টু টি। দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল সেটা টেম্পারেচার উপর এরকম ভাবে ডিপেন্ড করে, অথবা তুমি এখান থেকে টিটাকে যদি লিখতে চাও তাহলে 2/3 ই অ্যাভারেজ বাই কেবি এরকম ভাবে তুমি লিখতে পারো। তার মানে দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি জানলে তুমি টেম্পারেচার পেয়ে যাচ্ছ, বা টেম্পারেচার জানলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছ। মানে ক্লিয়ারলি টেম্পারেচার is the manifestation of average kinetic energy. Temperature is a manifestation of average kinetic energy. ঠিক আছে? বা টেম্পারেচার জানলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করে ফেলতে পারবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি জানলে তুমি টেম্পারেচারটা বের করে ফেলতে পারবে। বুঝতে পারলে কেমন করে টেম্পারেচার এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জি একে অপরের সাথে রিলেটেড হলো? ঠিক আছে? হ্যাঁ, দেখাচ্ছি। ঠিক আছে তো? দেখো আর কারো কিছু অসুবিধা আছে? মানে এই জায়গাটা কোনো সমস্যা আছে? ঠিক আছে? কিরে বাকিরা কোথায় গেলি? 8:30তে? আচ্ছা একটা জিনিস দেখো, এই যে মানে আমি এই কনটেক্সটে ওই যেটা একটা একটা রিলেশন ব্যবহার করেছি সেটা একটু আমি বলে দিই। the relation between average kinetic energy per molecule and RMS speed, এটা আমি বলে দিই। দেখো খুব স্বাভাবিক ব্যাপার, তুমি যদি টোটাল এনার্জিটাকে দেখো, টোটাল কাইনেটিক এনার্জি, তাহলে আমি ওই যে সিস্টেমটাকে কনসিডার করছিলাম সেরকম সিস্টেমের জন্যই করছি, যে যেখানে আমার টোটাল এনটা মলিকুলস আছে, যেখানে N1 মলিকুল C1 স্পিডে মুভ করে, N2 মলিকুল C2 স্পিডে মুভ করে, N3 মলিকুল C3 স্পিডে মুভ করে, ইত্যাদি ইত্যাদি। টোটাল কাইনেটিক এনার্জিটাকে তুমি ক্যালকুলেট করো, ইটা দেখো, সেটা হচ্ছে যে মলিকুলটা C1 স্পিডে মুভ করে তার প্রত্যেকটা মলিকুলের কাইনেটিক এনার্জি কত? হাফ এম C1 স্কোয়ার, বা এটাকে হয়তো এক লাইন, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটাকে একটুখানি মানে আরেক রকম করেও করতে পারি, একদিন এক সেকেন্ড। আমি তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে সম্পর্ক করবো টোটাল এনার্জি করে, তাকে নাম্বার অফ মলিকুলসে ভাগ করে দিলেও চলতো। আর একবার আমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডেফিনেশন থেকেও স্টার্ট করতে পারি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল যখন তুমি ক্যালকুলেট করবে, দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা সেটা হচ্ছে ধরো
N1 মলিকুলস আছে, প্রত্যেকের কাইনেটিক এনার্জি ধরে না এপসাইলন 1। N2 মলিকুলস আছে, প্রত্যেকের কাইনেটিক এনার্জি ধরে না এপসাইলন 2। N3 মলিকুলস আছে, প্রত্যেকের কাইনেটিক এনার্জি ধরে এপসাইলন 3 বা ডট ডট ডট। তাকে তোমাকে ভাগ করতে হবে কি দিয়ে? টোটাল নাম্বার অফ মলিকুলস n দিয়ে। এটা এটা যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এটা হবে। আচ্ছা এবারে দেখো এটা N1, এপসাইলন 1টা কি? যে যে মলিকিউলগুলো C1 স্পিডে মুভ করে তার কাইনেটিক এনার্জি, সেটা কত হবে? তাহলে হাফ m C1 স্কয়ার। N2 মলিকিউল প্রত্যেকে C2 স্পিডে মুভ করতো, যে মলিকিউল C2 স্পিডে মুভ করে তার কাইনেটিক এনার্জি পার মলিকিউল কত হবে? হাফ m C2 স্কয়ার। ঠিক একই রকম ভাবে এটা N3, এপসাইলন 3টা হচ্ছে যে যে মলিকিউলগুলো তোমার C3 স্পিডে মুভ করতো তার করসপন্ডিং যে এনার্জিটা হাফ m C3 তার স্কয়ার তার ডট ডট ডট। এইটা এটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার n। এটা হলো। তাহলে এবারে দেখো তোমার হাফ এমটা তুমি হাফ এম, এইটা হচ্ছে N1 C1 স্কয়ার প্লাস N2 সরি N2 C2 স্কয়ার, মানে হাফ এমটা তুমি কমন নিয়ে নিচ্ছ। N1 C1 স্কয়ার প্লাস N2 C2 স্কয়ার প্লাস N3 C3 স্কয়ার প্লাস ডট ডট ডট। এইটা ডিভাইডেড বাই টোটাল এনটা। এইটা তাহলে এটা হাফ এম হলো, এইটা কত? এইটাই হচ্ছে CRMS তার স্কয়ার। তার মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা হলো হাফ এম ইন্টু CRMS স্কয়ার। মানে এ দেখো N1 C1 এই পুরোটা তো তার স্কয়ার রুট করলে CRMS হতো, তাহলে এই পুরো জিনিসটা CRMS স্কয়ার হয়ে গেল। অ্যাভারেজ কাইনেটিক যে হাফ এম CRMS স্কয়ার হয়ে গেল। এবং এটা ইম্পর্টেন্ট, এইখান থেকে CRMS এর জাস্ট সিম্পলি মানে তুমি পাচ্ছ, মানে রুট মিন স্কয়ার স্পিডটা কেন তোমার ইম্পর্টেন্ট হচ্ছে? রুট মিন স্কয়ার স্পিডটা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ রুট মিন স্কয়ার স্পিড থেকে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা বের করতে পারছো। মানে RMS স্পিড ইজ ইম্পর্টেন্ট as half m CRMS square gives the kinetic energy and gives the average kinetic energy of the gas molecule. Gives the average kinetic energy of the gas molecule. Average kinetic energy of gas molecule. হ্যাঁ, এই জন্য আরএমএস স্পিডটা নিয়ে লোকে কেন মাথা ঘামায়? আরএমএস স্পিডটা নিয়ে লোকে মাথা ঘামায় তার কারণ হচ্ছে আরএমএস স্পিড যদি তুমি জানো তাহলে হাফ এম CRMS স্কয়ার করে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটাকে পেয়ে যাচ্ছ। এবং ইম্পর্টেন্ট দেখো যে যেহেতু তোমার অ্যাজ ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার 3/2 কেটি, তাহলে দেন কি হচ্ছে দেখো হাফ এম CRMS স্কয়ার, এইটা তোমার 3/2 কেটি হয়ে গেল। সেইখান থেকে তুমি CRMSটাকে বের করে ফেলতে পারছো। দেখো এখানে কি হচ্ছে না 2 কেটে চলে গেল, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ CKT/m। দেখো RMS স্পিডের টেম্পারেচারের উপরে সেটা ডিপেন্ড করছে এবং তুমি জাস্ট তার এক্সপ্রেশনটা পেয়ে গেলে CRMS থেকে রুট ওভার অফ CKT/m। আমাদের তিনটে স্পিড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে RMS স্পিড, এরপরে আমরা অ্যাভারেজ স্পিড করবো, তারপরে রুট মিন স্কয়ার স্পিড করবো। তাহলে এই যে এই পার্টিকুলার কেসে তুমি দেখতে পেলে RMS স্পিডটা হয়ে গেল রুট ওভার অফ CKT/m। এখানে RMS স্পিডটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু RMS স্পিডটা মানে মানে জাস্ট সিম্পলি ভাবে দেখো যে একটা কাইনেটিক অফ গ্যাস থেকে বিভিন্ন মলিকুল বিভিন্ন স্পিডে মুভ করে। এবারে আমি কি সাম কাইন্ড অফ একটা এফেক্টিভ অ্যাভারেজ টাইপের স্পিড পেতে পারি, যাতে করে হচ্ছে হাফ এম ইন্টু সেই অ্যাভারেজ স্পিডটা স্কোয়ার করলে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পাবে। সেটা হচ্ছে টু সেন্সের যে অ্যাভারেজ স্পিড সেটা করলে হবে না, কিন্তু RMS স্পিডটা হচ্ছে এমন একটা পার্টিকুলার স্পিড, এটা হচ্ছে এফেক্টিভ অ্যাভারেজ টাইপের আর কি, যাতে করে হাফ এম CRMS স্কোয়ার করলে অটোমেটিক্যালি তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা পেয়ে যাচ্ছ। এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখান থেকে দেখো যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা 3/2 কেটি, তাহলে হাফ এম CRMS এর স্কোয়ারটা হয়ে যাচ্ছে তোমার 3/2 কেটি। সেখান থেকে কিন্তু CRMSটা তুমি বের করে ফেলতে পেরে। ঠিক আছে, বোঝা গেল রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি পার মলিকুল
মানে অ্যাভারেজ কাইনেটিক যে পার মলিকুল আরএমএসপি তাদের মধ্যে সম্পর্ক, এবং সেখান থেকে আরএমএসপিটার এক্সপ্রেশনটাকে বেরিয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এবারে দেখো তুমি এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক লটা বা ফান্ডামেন্টাল লটা তুমি বের করলে, সেইখান থেকে কেমন করে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে তোমার পেতে হয়। তাহলে আমি জাস্ট এইভাবে পরপর করে দেখছি তোমার, মানে এম্পিরিক্যাল গ্যাস লস from the basic equation of kinetic theory of gas. Empirical gas laws from the basic equations of kinetic theory of gas. একটা একটা করে করা যাক। প্রথমে ধরো আমি যেটা করব, ধরে নাও তোমার বয়েলস লটাকে করতে চাইছি। বয়েলস ল মানে বয়েলস লটাকে আমি ডিরাইভ করতে চাইছি ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। তাহলে আমি শুরুটা করছি এইরকম ভাবে, ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি কেমন কি পাচ্ছ? ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস কি আছে না, E equal to 1/3 mn/v into c rms তার স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আমি ভিটাকে বাঁদিকে নিয়ে চলে আসছি। তো v equal to হয়ে গেল 1/3 mn/p into c rms তার স্কয়ার। এটাকে লিখছি দেখো 2/3 n/p হলো into হাফ m c rms তার স্কয়ার হলো। 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে নিয়েছো, এটা কত হচ্ছে না 2/3 n/p into অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হলো হাফ এম সি আরএমএস এর স্কয়ার হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবারে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্স থাকে। তার মানে এবারে দেখো এখান থেকে যে হোয়েন টেম্পারেচার ইজ ফিক্সড, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ অলসো ফিক্সড। তাহলে হেন্স হোয়েন এন অ্যান্ড টি আর ফিক্সড, মানে যেখানে নাম্বার অফ মলিকুল ফিক্সড হয়ে যাচ্ছে এবং টেম্পারেচার ফিক্সড হয়েছে, নাম্বার অফ মলিকুল ফিক্সড হয়ে যাবে, নাম্বার অফ মোলসও ফিক্সড হয়ে যাবে, মানে অ্যামাউন্ট ফিক্সড হয়ে যাবে। যখন অ্যামাউন্ট ফিক্সড হয়ে যাচ্ছে, when n and p আর ফিক্সড, দেন কি পাচ্ছ দেখো ভিটা তোমার বেসিক্যালি প্রপোর্শনাল টু 1/p হয়ে যাচ্ছে। এটা এই যে এখানে দেখো এনটাকে তুমি ফিক্স করে দিয়েছো আর টেম্পারেচার ফিক্স করে বলে অ্যাভারেজ এনার্জি ফিক্সড হয়ে যাচ্ছে, ভিটা প্রপোর্শনাল টু 1/p হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য বয়েলস ল। হ্যাঁ, মানে ভলিউম অফ এ ফিক্সড অ্যামাউন্ট মানে হচ্ছে ফিক্সড নাম্বার অফ মোলস বা ফিক্সড নাম্বার অফ মলিকুল, ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস আর কনস্ট্যান্ট টেম্পারেচারে, সেটা যেমন অ্যাপ্লাইড প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, সেটা দেখে এখান থেকে তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে কেমন করে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তুমি বয়েলস লটাকে নিয়ে চলে এলে? ঠিক আছে তো? চার্লস লটাকে দেখো, সব একই রকম করে মোটামুটি ভাবে যাবে। আবার সে শুরু করলে ফ্রম দা বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, from the basic equation of kinetic theory of gas equal to 1/3 mn/v into c rms তার স্কয়ার। এখানে ভিটাকে নিয়ে চলে এসো 1/3 mn/p into c rms স্কয়ার তুমি করলে, এটা অ্যাজ ইউজুয়াল 2/3 n/p into হাফ m c rms স্কয়ার তুমি নিলে, এটা হয়ে গেল 2/3 n/p into অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হয়ে গেল। এবারে দেখো এখান থেকে when n and p are fixed, then কি হচ্ছে ভিটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে। এবার এগেন
অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হয়, প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, আমি দেখেছি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি হয়। কোথায় গেল, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তোমার 3/2 কেটি হয়। তো সেখান থেকে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে প্রপোর্শনাল মানে হচ্ছে বেসিক্যালি টি এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টি, তাহলে হেন্স when n মানে total number of particles and pressure are fixed, then volume টা proportional to তোমার absolute temperature. This is the Charles law. এটা চার্লস ল। এটা খুব সহজ সহজ ব্যাপার, মানে একদম কঠিন কিছু না। তো দেখো কাইনেটিক থিওরি গ্যাস থেকে তুমি চার্লস লটাকে করে নিতে পারলে। এবারে ধরো গেলুসাক্স ল অফ প্রেসার তুমি করো। তিন হচ্ছে ধরো গেলুসাক্স ল অফ প্রেসার, একদম আগেরটার মতোই। তুমি শুরু করলে ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, from the basic equation of kinetic theory of gas equal to 1/3 mn by v into c rms স্কয়ার। এইটা তাহলে এইটা 2/3 করে নাও, n by v করে নাও, হাফ m c rms স্কয়ার করো, তো এটা হয়ে গেল 2/3 n by v into average kinetic energy per molecule। তার মানে ক্লিয়ারলি when n and v are constant বা are fixed, then theta must be proportional to average kinetic energy। এটা again average kinetic energy টা proportional to temperature, তাহলে hence when total number of particles and volume are fixed, then theta proportional to তোমার temperature। This is the Gay-Lussac law. This is the Gay-Lussac law of pressure। বুঝতে পারছো কেমন করে সব হচ্ছে? ঠিক আছে, একদম জাস্ট তুমি এম্পিরিক্যাল গ্যাস লটাকে তুমি মাথায় রাখবে, আর যে বেসিক ব্যাপারটা যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, আর বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটাগুলোকে কাজে লাগালে তুমি করতে পারবে। ধরো আমি অ্যাভোগাড্রোস লটার কথা বলি, অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে। তাহলে প্রথমে শুরুটা করলে এইটা ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, on the basic equation of kinetic theory of gas, এটা হচ্ছে 1/3 mn by v c rms স্কয়ার, সেক্ষেত্রে হলে 2/3 n by v into half m c rms স্কয়ার, এটা और এটা হয়ে যাচ্ছে 2/3 n by v into average kinetic energy। আচ্ছা, এবারে এখান থেকে দেখো তুমি n টাকে লিখতে পারছো CPV by 2 into average kinetic energy। মানে এখান থেকে তুমি ভিটা মানে মানে এনটাকে লেখো, এনটা হচ্ছে পরিষ্কার দেখো এখানে যে CPV by 2 into average kinetic energy। আর এবার আমি বললাম যে লেট P and P are fixed, P
প্রেসার এবং টেম্পারেচার তুমি ফিক্স করে দিয়েছো, ঠিক আছে? প্রেসার এবং টেম্পারেচার ফিক্স করে দিয়েছো, বা দুটো গ্যাস নিয়েছো, একই প্রেসার এবং একই টেম্পারেচার, মানে প্রেসার টেম্পারেচার আর ফিক্স করে দিয়েছো। তাহলে দেন pressure and average kinetic energy will be fixed, এইটা। তাহলে এবারে তুমি দেখো, তুমি এবারে দুটো গ্যাস নাও, তাহলে ফর গ্যাস 1 কি হয়ে গেল না, N1 টা হয়ে যাচ্ছে তোমার 3/2 P বাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন্টু V1, আর ফর গ্যাস 2 নাম্বার অফ পার্টিকেলস ধরে নাও N2, যখন ভলিউমটা হচ্ছে V2, তাহলে 3/2 P বাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন্টু V2, এইটা। তাহলে এখান থেকে ক্লিয়ারলি N1 বাই V1, সরি, এখান থেকে ক্লিয়ারলি V1 বাই N1 ইকুয়াল টু V2 বাই N2 হয়ে যাচ্ছে, অর তুমি এখানে মানে V1 বাই N1 ইকুয়াল টু V2 বাই N2, তার মানে সরি, উল্টোটা, N1 বাই V1 ইকুয়াল টু N2 বাই V2, মানে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে। তাহলে হচ্ছে N1 বাই V1 ইকুয়াল টু N2 বাই V2, or N1 ইকুয়াল টু N2 হয়ে যাচ্ছে when V1 ইকুয়াল টু V2। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে at constant temperature and pressure, equal volume of all gases contain equal number of molecules। মানে যখন তুমি দুদিকেই টেম্পারেচার প্রেসার সমান রাখছো বা টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রাখছো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যদি V1 V2 সমান হয়ে যায়, তাহলে N1 N2 সমান হয়ে যাচ্ছে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার, ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস, কনটেন্ট ইকুয়াল নাম্বার অফ মলিকুলস, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? আচ্ছা, এবারে চলে এসো ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, ঠিক আছে? তো এই জায়গা থেকে শুরু করো, ফ্রম দ্য বেসিক equation of kinetic theory of gas, for the basic equation of kinetic theory of gas, P equal to 1/3 mn by v into c rms তার স্কোয়ার, এখান থেকে হয়ে গেল 2/3 n by v into half m c rms তার স্কোয়ার, তোমার এটা হয়ে গেল তোমার 2/3 n by v into অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এটা এই পর্যন্ত আমি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি দেখো, তুমি যদি একটা গ্যাস মিক্সচার কনসিডার করো, কনসিডারে গ্যাস মিক্সচার, ঠিক আছে? তাহলে ফর কম্পোনেন্ট 1, মানে যে গ্যাস মিক্সচার গুলো আছে তার ক্ষেত্রে কম্পোনেন্ট 1 এর জন্য তুমি যদি প্রেসারটাকে লেখো, P1 টা কত হবে, 2/3 N1 বাই V ইন্টু তার যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এপসাইলন 1, এটা। ফর কম্পোনেন্ট 2 কি হবে, প্রেসারটা P2 2/3 N2 বাই টোটাল ভলিউম ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর 2
ফর কম্পোনেন্ট 3 প্রেসারটা কত হবে 2/3 NC বাই ভি ইন্টু অ্যান্ড সো অন। আচ্ছা এবার তুমি যদি এটা যোগ করে দাও, এখানে যোগ করে দাও কি হবে, তাহলে নাও P1 প্লাস P2 প্লাস PC প্লাস ডট ডট ডট, এটা যোগ করে দেখো 2/3 ইন্টু 1/v যদি কমন চলে যায়, N1 ইন্টু এপসাইলন 1 প্লাস N2 ইন্টু এপসাইলন 2 প্লাস N3 ইন্টু এপসাইলন 3 প্লাস ডট 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 ডট, এটা হয়ে যাবে 2/3 ইন্টু 1/v। আর এটা কবে টোটাল নাম্বার অফ পার্টিকেলসকে জাস্ট তুমি যদি এটাকে করো তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, মানে দেখো মানে বেসিক্যালি কি তুমি টোটাল এনার্জি কেটা সেটাকে তুমি লিখতে পারো টোটাল নাম্বার অফ পার্টিকেলস তার সঙ্গে টোটাল অ্যাভারেজ এনার্জি দিয়ে, এবং সেটা কি হবে না ইন্ডিভিজুয়াল যে গ্যাসগুলো আছে প্রত্যেকটার যে তোমার টোটাল এনার্জি তাদের যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। ধরো যে প্রথম যে লটটা আছে যেটা কম্পোনেন্ট 1 মানে 1 নম্বর গ্যাস, এই 1 নম্বর গ্যাসে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল যদি এপসাইলন 1 হয় এবং সেরকম মলিকুলের সংখ্যা যদি N1 থাকে, তাহলে 1 নম্বর গ্যাসের টোটাল এনার্জি হচ্ছে N1 এপসাইলন অ্যাভারেজ 1। সেকেন্ড যে গ্যাসটা তার নাম্বার অফ পার্টিকেল যদি N2 থাকে আর অ্যাভারেজ এনার্জিটা যদি তোমার অ্যাভারেজ এনার্জিটা যদি তোমার এপসাইলন 2 থাকে তাহলে N2 এপসাইলন 2। সিমিলারলি 3 নম্বর যে গ্যাসটা নাম্বার অফ পার্টিকেল যদি NC থাকে এবং প্রত্যেকটার অ্যাভারেজ এনার্জি যদি এপসাইলন 3 হয়, NT এপসাইলন 3 এন্ড সো অন। এবারে এই টোটাল এনার্জি তাহলে কি হয়ে যাবে, তাহলে এইগুলো যোগফল সেটা হচ্ছে N ইনটু এপসাইলন 1, এবং সেটাই দেখো এখানে তোমার লেখা আছে টোটাল প্রেসারের সঙ্গে সমান। তার মানে পরিষ্কার দেখো যে যদি তুমি মানে একটা গ্যাস মিক্সার কনসিডার করো তাহলে পার্শিয়াল প্রেসার যোগফলগুলো হচ্ছে টোটাল প্রেসারের সঙ্গে সমান হচ্ছে। দিস ইজ দ্য ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, দিস ইজ দ্য ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। আচ্ছা এই অ্যামাগার্স ল অফ পার্শিয়াল ভলিউমটা আমি আর করে দিচ্ছি না। অ্যামাগার্স ল অফ পার্শিয়াল ভলিউম যখন তুমি কনসিডার করছো, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ অ্যামাগার্স ল অফ পার্শিয়াল ভলিউম যখন করছো একদম একই রকম ভাবে করবে, যদি বাঁদিকে পিটাকে না লিখে বাঁদিকে তুমি ভিটাকে রাখো আর ডান দিকে পিটাকে রাখো করে একদম এক্স্যাক্টলি একরকম ভাবে চলো, তাই এটা হবে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 ভি এর সঙ্গে তোমার সমান হয়ে যাবে। এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তাহলে অ্যামাগার্স ল অফ পার্শিয়াল ভলিউমটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। তাহলে 6 নম্বর হচ্ছে অ্যামাগার্স ল অফ পার্শিয়াল ভলিউম, এটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এবং তোমাকে হিন্টসও দিয়ে দিচ্ছি। দেখো যে এই যা করেছো তুমি শুধু বাঁদিকে ভি রাখো আর ডান দিকে পি রাখো করে একদম একরকম ভাবে এগো, তাহলে তুমি দেখবে V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু টোটাল ভি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ইজিলি তুমি করে ফেলতে পারবে। আচ্ছা ফাইনালি হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ গ্রাহামস ল অফ ডিফিউশন। আচ্ছা গ্রাহামস ল অফ ডিফিউশনটা দেখো যে তুমি আবার এই ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি শুরু করলে, ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা হচ্ছে 1/3 mn বাই ভি ইন্টু সি RMS তার স্কোয়ার। এটা এটা সেখান থেকে তুমি দেখো যেটা করতে পারো, এখান থেকে তোমার সি RMSটা সি পিভি বাই এম ইন্টু এন তার স্কোয়ার রুট এরকম ভাবে লিখতে পারছো। আচ্ছা এবারে দেখো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো রুট ওভার অফ সি পিভি ইকুয়াল টু তোমার এন কেবি ইন্টু টি, তাহলে পিভি বাই এন করলে এটা হয়ে যাচ্ছে কত 3 কেবি টি বাই এম।
এটা অলরেডি আমি জানি। অথবা তুমি এটাকে লিখতে পারো CRT বাই ক্যাপিটাল এম। CRMS টা হচ্ছে √3RT বাই ক্যাপিটাল এম। আচ্ছা, এবারে সার্টেনলি রেট অফ ইফিউশন মাস্ট বি প্রপোর্শনাল টু CRMS, মানে যত স্পিড বেশি হবে সার্টেনলি রেট অফ ইফিউশন তত বেশি হবে। রেট অফ ইফিউশনটা সার্টেনলি প্রপোর্শনাল টু CRMS, তার রেট অফ ইফিউশনটা প্রপোর্শনাল টু 1/√m হয়ে যাচ্ছে when টেম্পারেচার ইজ ফিক্সড। এইটা CRMS টা কিন্তু √3RT/m। এবারে রেট অফ ইফিউশন মানে যে স্পিডে মলিকুলগুলো চলে যাবে রেট অফ ইফিউশন সেটাই হবে, কারণ আমরা করেছিলাম না একটা ক্লোজ কন্টেনার আছে, একটা ছোট্ট ফুটো আছে, সেইখান থেকে গ্যাস মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে। এবার কি রেটে বেরোচ্ছে সেটাই রেট অফ ইফিউশন। সেটা সার্টেনলি যে তার যে RMS স্পিড তার সঙ্গে প্রপোর্শনাল হবে। স্পিড বেশি হলে CRMS-টাও বেশি হচ্ছে এবং তার মতো করে রেটটাও তোমার বেশি হবে, রেট অফ ইফিউশনটা বেশি হবে। বাট CRMS থেকে তো স্কোয়ার রুট অফ মোলার মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার সাডেনলি রেট অফ ইফিউশনটা হয়ে যাচ্ছে 1/√m এর সঙ্গে প্রপোর্শনাল। রেট অফ ইফিউশনটা হয়ে গেল প্রপোর্শনাল টু 1/√m। দিস ইজ দ্য গ্রাহামস ল অফ ইফিউশন। আসলে এই যেটা আমি করেছি এইটা কিছুটা মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে করার জন্য এর কিন্তু আরো বেটার এক্সপ্রেশন আমরা করব গ্রাহামস ল অফ ইফিউশনটাকে। ওই যখন দেখবে ওই অ্যাপ্লিকেশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে, সেই অ্যাপ্লিকেশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে কিন্তু এই জিনিসটা আবার একবার বলার আমার স্কোপ থাকবে। সেখানে আরো বেটার ওয়েতে পুরো জিনিসটাকে বুঝতে পারা যাবে। বেটার ইন দ্য সেন্স যে মানে একদম তুমি সেই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বের করে সেইখান থেকে একদম তোমাকে মানে just মানে একদম আরো আরো বেটার ওয়েতে জিনিসটাকে just বুঝতে পারা যাবে। তো দেখো তাহলে আমরা যেটা আজকে করবো বলেছিলাম সেটা হচ্ছে যে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে এম্পিরিক্যাল গ্যাস লগুলোকে বোঝা এবং টেম্পারেচার প্রেসারটাকে বোঝা। আচ্ছা, আমি কনক্লুড করব। কনক্লুড করার আগে একটা কাজ তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, সেটা একটু বাড়িতে করার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে দেখো আমি যে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে করলাম সেটা কিউবিক কন্টেনারটাকে ধরে নিয়ে। কন্টেনারটা কিউবিক, তার মধ্যে গ্যাস মলিকুল কনফাইন্ড আছে, তার জন্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসটা তুমি করলে। আর এবারে যদি ওটা কিউবিক না হয় স্ফেরিক্যাল কন্টেনার হতো, তাহলে তার ওই একই ইকুয়েশনটা বেরোতো। সেটা তুমি কেমন করে করতে, তার মানে তুমি ধরে নাও যে কনসিডার n ideal gas molecules confined in a consider n ideal gas molecule confined in a spherical container of volume V. Derive the basic equation of kinetic theory of gas. এবং তুমি যেটা দেখবে যে ইকুয়েশনটা এক্স্যাক্টলি একই বেরোবে। মানে এখানে একটা আমি কমেন্ট তোমার করতে পারি যে এই বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, বেসিক ইকুয়েশন of kinetic theory of gas is independent of shape of the container। মানে কন্টেনারটা তোমার যেমন শেপেরই হোক, সেটা স্ফেরিক্যালি হোক বা যাই হোক, বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য কন্টেনার। মানে প্রত্যেকটা ইকুয়েশনটা একই হবে, কিন্তু কিউবের ক্ষেত্রে আমি যেমন করে দেখি, তবে স্ফিয়ারের ক্ষেত্রে তুমি জাস্ট একটু করে দেখে নেবে। স্ফিয়ারের ক্ষেত্রে আমাদের বইয়ে করে দেওয়া আছে, তুমি একটু দেখে নেবে। হ্যাঁ, সেটা কেমন করে হচ্ছে আলটিমেটলি কিন্তু একই জায়গাতে পৌঁছাবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি যে আইডিয়াল গ্যাস কে তাহলে? আইডিয়াল গ্যাস ইজ ওয়ান that obeys the postulates of kinetic theory of gas। মানে আইডিয়াল গ্যাস ইজ ওয়ান that obeys the postulates of kinetic theory of gas। এইটা হচ্ছে আইডিয়াল গ্যাসের একটা ডেফিনেশন, যে আইডিয়াল গ্যাস কিন্তু কাইনেটিক থিওরি বেসিক পস্টুলেট গুলো অ্যাকচুয়ালি ওবে করবে। কিন্তু বাস্তবে
দেখবে যে আইডিয়াল গ্যাসের যে মানে সকল ইকুয়েশন অফ স্টেটটা ধরো পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশনটা কিন্তু সমস্তটাকে শোবে করছে না। তখন তোমার ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা আসবে আর কি। তো আমরা এই জায়গা থেকে দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন যেমন পরপর করে আছে, সেই দিকেও ঢুকে যেতে পারি। আবার কেউ যদি মনে করে যে না আমি সহজ জিনিসগুলো আগে পড়ে নিতে চাইছি, সহজ জিনিসগুলো পড়ে নেওয়া মানে হচ্ছে ঠিক আছে আইডিয়াল গ্যাসের জন্য কি সব হয়তো আমার জানা আছে, তাহলে আইডিয়াল গ্যাসের বদলে যদি বাস্তবে যে গ্যাসগুলো আছে এটা নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস, তার জন্য কোথায় কি কিরকম ভাবে মডিফিকেশন হচ্ছে আর কি, সেই জায়গাটাও একটু চাইলে এরপরে সে করতে পারে। তো যাকগে, তাহলে আমরা এই পর্যন্তই আজকে অ্যাকচুয়ালি যেটা বলার ছিল আমরা এই পর্যন্তই বললাম। হ্যাঁ, আমরা ১ সেকেন্ড একটা পেজ আমি জুড়ে দিয়ে তারপরে নেক্সট দিন কি হবে এটা ওখানে পড়ে নিচ্ছি। হ্যাঁ, ১ মিনিট। ১ সেকেন্ড। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে ঢুকে যাব। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, এই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন একটা ক্লাসে হবে না, সেটা তোমার অন্তত ২-৩টে ক্লাস লাগবে। এখানে অনেকটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, মানে প্রবাবিলিটি কনসেপ্ট সম্বন্ধে একটা তোমার ধারণা থাকতে হবে। তারপরে তোমার এখানেই তোমার ওই কিছু মানে স্পেশাল কাইন্ড অফ মানে প্লট, সেগুলোকে একটুখানি জানতে হবে। এইখানে তোমার এরার ফাংশন বলে একটা ব্যাপার আছে, সেই ম্যাথামেটিক্যাল জায়গাটাকে করতে হবে। তাহলে ম্যাথামেটিক্যাল কিছুটা জায়গা আছে আর কি, সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে তারপর ম্যাক্সওয়েল ফিল্ড ডিস্ট্রিবিউশনে ঢুকতে হবে। তো এখানে এইটা একটুখানি টাইম কনজিউমিং, এখানে কিন্তু বেশ কিছু ইনভলভ অঙ্ক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত এটা করলাম, সেখানে অত বেশি অঙ্ক টঙ্ক নেই, কিন্তু এই ম্যাক্সওয়েল ফিল্ড ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালো করে বুঝে করতে হবে। অনেক যেমন অঙ্ক আছে, প্লট আছে, ইন্টিগ্রেশন আছে, ডেরিভেটিভ আছে, ম্যাক্সিমাইজেশন আছে, সেগুলো আমাকে করতে হবে। কেমন? তো আজকে এই পর্যন্ত রেখে দেওয়া যাক। এন্ড অফ লেকচার। তো বলো, কারো যদি কিছু সমস্যা থাকে তো বলো। ঠিক আছে সবাই? ঠিক আছে?